আজকে একটু মন দিয়ে শুনবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে এগুলা একসাথে কইরা মালার মতো গাইথা কেউ আপনাদের এখনো উপহার দেয় নাই। আজকে সেটা আমি দেবো, কিন্তু আজকের পরে ব্যাবাক আপনাদের কাছে ফকফকা হয়ে যাবে। তো আমি আমার ভিডিও খুব মন দিয়ে শুনতে বলি না, কিন্তু আজকে বলবো, একটু মন দিয়ে শোনেন। 2008 সালে কাঁঠাল রানী ক্ষমতার মসনদে বসার পরে আমাদের রাজনীতির একটা বিরাট অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। সে অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা ইদানিং লক্ষ্য করতেছি। আমাদের এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের সাথে চীনের যে কৌশলগত প্রতিযোগিতা চলতেছে, বাংলাদেশ এখন তার কেন্দ্রবিন্দুতে, একদম সেন্টারে। এই প্রতিযোগিতার একটা অন্যতম রাজনৈতিক দিক হচ্ছে যে এই অঞ্চলের দেশগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে নাকি তারা চীনের মতো এক নায়কত্ববাদী ব্যবস্থার শিকার হবে। এই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের আগামী নির্বাচন নিয়ে ব্যাপকভাবে আগ্রহী। বাংলাদেশে গণতন্ত্রের পতন ঘটলে তা হবে এই গোটা অঞ্চলের জন্য একটা অশনি সংকেত। এই কারণেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন কিছুকাল আগে আমাদের বলছিলেন যে আমাদের আগামী নির্বাচনের উপরে রয়েছে সারা বিশ্বের চোখ। তো এই যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে বাকি বিশ্বের যে ক্রমবর্ধমান আগ্রহের কারণে আমাদের রাজনীতিতে কি ঘটতেছে বা আগামীতে কি ঘটতে যাচ্ছে তা বোঝার জন্য দেশের কোন রাজনীতিবিদ বা দল কি করতেছেন বা বলতেছেন সেটা দেখলে চলবে না, কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে অনেক বড় পরিসরে। বাইরের দুনিয়ায় কি কি ঘটতেছে তা সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা আমাদের রাজনীতির গতিমুখ এবং আগামীতে কি কি ঘটতে যাচ্ছে তা ভালোভাবে বুঝতে পারবো। আমি অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশকে নিয়ে পরাশক্তির এই উত্তেজনা কেন, অনেক আগে। আমি তখন কেবল ইউটিউব শুরু করছি, তো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। যদি সময় পান এটা একটু দেখে নিন আমার এই ভিডিওটা দেখার পরে, তাহলে পুরোটা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও ভিডিওটা পুরানো, কিন্তু পুরো ঘটনাটা কোথায় থেকে কোথায় আসছে এটা বোঝার জন্য এটা কাজে দেবে। তবে কোথায় আমাদের চোখ রাখা লাগবে, অনেক দূরে ইউরোপে, মানে আমি সেখানে আছি আর কি, ইউরোপের তুরস্কে। কি হয়েছে তুরস্কে জানা আছে? জানা নাই? আসেন এটা একটু দেখি। কয়েক সপ্তাহ আগে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল না? প্রথম দফায় কোনো প্রার্থী কিন্তু শতকরা 50% ভোট পায় নাই। তো এই সমস্ত দেশে একটা সিস্টেম আছে যে শতকরা 50% ভোট না পেলে দ্বিতীয়বার ভোট নেওয়া হবে। তো দ্বিতীয়বার ভোট নেওয়া হইলো, তাতে প্রেসিডেন্ট এরদোগান জয়লাভ করলেন, মাশাআল্লাহ। নির্বাচনের আগে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় অংশ কিন্তু এরদোগানের সমালোচনা করছিল, কিন্তু তিনি যখন চূড়ান্তভাবে বিজয়ী হলেন তখন তার বিজয় নিয়ে দুনিয়ার কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই। তার কারণ তুরস্কের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছিল। কাঁঠাল রানীর রাতের ভোট তো দূরের কথা, তুরস্কের নির্বাচনে কোনো ধরনের কারচুপির খবরও আমরা শুনিনি। একেই বলে সত্যিকারের গণতন্ত্র। এবং এই গণতন্ত্র অনুশীলন করে এবং জনগণের প্রকৃত সমর্থন নিয়ে এরদোগান বারবার তার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। কাঁঠাল রানীর মতো অভূতপূর্ব ভোট ডাকাতি বা বিরোধীদেরকে গুম, খুন বা ব্যাপক কারাবন্দির মতো ভয়াবহ অপরাধমূলক কাজ তাকে করতে হয়নি। অনেকে বলেন যে ওখানে একটা কু হয়েছে এবং কুয়ের পরে উনি যথেষ্ট নিপীড়ন চালাইছেন, কিন্তু একটা দেশে একটা কু হয়ে গেছে। হ্যাঁ, কু হয়ে গেছে, এটা কারণটা সামলাইতে হবে না? যাই হোক, এই প্রসঙ্গে আর না যাই। এই তুরস্কের নির্বাচনের ফলাফল দেশে বিদেশে সকলেই প্রশ্নাতীতভাবে মেনে নেয়। নির্বাচনের পরপর এরদোগান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। এইটা পর্যালোচনা করলে আমরা দুনিয়ার রাজনীতি কোন দিকে যাইতেছে সেটা বুঝতে পারবো এবং বাংলাদেশের রাজনীতির আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারবো। কি করছে এরদোগান নির্বাচিত হওয়ার পরে? আসেন দেখি। এরদোগানের জয়ের পরে পুতিন এবং ইউক্রেনের জেলেনস্কি দুজনে অভিনন্দন জানাইছিলেন এরদোগানকে। এর কিছুকাল পরে আমরা দেখলাম জেলেনস্কি গেলেন তুরস্ক সফরে। এরদোগান তাকে শুধু উষ্ণ স্বাগতমই জানালেন না, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের তুরস্কের যে সমর্থন সেটা জ্ঞাপন করলেন। তুরস্ক কিন্তু ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হইতে চায়, এটা তো ছিল পুতিনের ইউক্রেন আক্রমণের একটা বড় কারণ, তাই না? ইউক্রেন ন্যাটোতে আসবে, এটার জন্য যে এরদোগান সমর্থন দিল, এইটা পুতিনের জন্য একটা বিশাল বড় বিপর্যয়কর ঘটনা। কিন্তু এরদোগান কিন্তু এখানে থামলেন না। তুরস্কে 5 জন ইউক্রেনের কমান্ডার আশ্রয় নিছিল। কেমনে জানেন? এরা ওই যে মারিওপল হয়েছিল না, মারিওপলে যুদ্ধ হয়েছিল না, রুশ বাহিনীর কাছে ধরা পড়ছিল এবং একটা সমঝোতার অংশ হিসেবে রাশিয়া তাদেরকে তুরস্কে যাওয়ার অনুমতি দিচ্ছিল। একটা শর্ত দিছিল, কিন্তু শর্ত ছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা যেন ইউক্রেনে না ফেরে, তারা ফিরতে পারবে না। কিন্তু কি করলেন এরদোগান? এরদোগান ওই 5 জন ইউক্রেনীয় কমান্ডারকে জেলেনস্কির সাথে কিয়েভে ফেরার অনুমতি দিলেন। তো রাশিয়া যে শর্ত দিছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে ওরা ইউক্রেনে ফিরতে পারবে না, এই শর্তকে এরদোগান মানলেন না, ভঙ্গ করলেন। রাশিয়া কিন্তু তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানাইছে। তারপরে এরদোগান এটা করছেন। কেন করছেন?
আমরা আস্তে আস্তে বুঝে যাব কেন করছেন। তারপরে এরদোগান আর একটা কাজ করলেন। উত্তর ইউরোপের দুইটা দেশ ফিনল্যান্ড এবং সুইডেন পুতিন যে ইউক্রেন আক্রমণ করলো তার পরবর্তীতে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য দরখাস্ত দিচ্ছিল। এই দুইটা দেশেরই কিন্তু রাশিয়ার সাথে বর্ডার আছে। হ্যাঁ, তো এদের প্রার্থিতা, এদের ক্যান্ডিডেটশিপ এটা গ্রহণ করবে কি করবে না, এটার জন্য ন্যাটোর যারা সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সম্মতির দরকার আছে যে তার প্রার্থিতা গ্রহণ করবে কিনা। এর জন্য তো তুরস্ক কিন্তু ফিনল্যান্ডের প্রার্থিতা অনুমোদন করছিল, কিন্তু সুইডেনেরটা দেয় নাই, কিন্তু দিছিল না। সুইডেনের দরখাস্ত কিন্তু আটকায় রাখছিল তুরস্ক। তার কারণ হিসেবে এরদোগান বলছিল যে সুইডেনে কিছু ব্যক্তি এবং গ্রুপ তুরস্ক বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে তার সে সমস্ত বন্ধ না করলে তুরস্ক সুইডেনকে সমর্থন দেবে না। কিন্তু এই মাসের 11 এবং 12 তারিখে ন্যাটো সম্মেলন হয়ে গেল। তার ঠিক আগে এরদোগান ঘোষণা করলেন যে তিনি সুইডেনের যে প্রার্থিতা ছিল, তার দরখাস্ত ছিল, সেইটা উনি অনুমোদন করবেন। তো তাইলে একটা সীমান্তবর্তী দেশ মানে ফিনল্যান্ড আগেই তো দরখাস্ত দিয়ে রাখছে, আর একটা দেশ সুইডেন সেও কিন্তু ন্যাটোভুক্ত হইতে যাচ্ছে। এটা কিন্তু পুতিনের জন্য আরেকটা বড় দুঃসংবাদ। তো ইউক্রেন আক্রমণের পরে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু এরদোগানের তুরস্কই যুদ্ধরত দুই পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখছিল। দীর্ঘ 2 দশক দেশ শাসনের পরে আরো একটা নতুন দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হইয়া এরদোগান আভ্যন্তরীণভাবে একটা শক্তিশালী অবস্থানে কিন্তু ছিলেন। তারপরে তিনি পর 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 কেন অ্যাকশন গুলো নিলেন যা পুতিনের জন্য চরম ক্ষতিকর। এককালে তুরস্ক ছিল পৃথিবীর অন্যতম শক্তিধর সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। সেই বিশাল ক্ষমতা এখন নাই, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু না তুরস্ক। তুরস্ক এখন ইউরেশিয়ার একটা প্রধান শক্তি। রাশিয়ার সাথে তাদের কয়েক শত বছরের সম্পর্ক। কিন্তু রাশিয়াতে কি হচ্ছে তার বিস্তারিত খবর কিংবা দেশটাতে কি ঘটতে যাচ্ছে তার বাস্তবতা ভিত্তিক অনুমান তুরস্কের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নীতি নির্ধারকদের কিন্তু থাকে। ইউক্রেন যুদ্ধে যা ঘটতেছে এবং রাশিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক ঘটনাবলিতে এরদোগান সরকারের মনে হয়েছে যে পুতিন একটা কঠিন অবস্থায় পড়ছেন, কঠিন বাটে পড়ছেন, যা থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন। কেন? আপনারা জানেন কয়েকদিন আগে রাশিয়ার একটা ভাড়াটে বাহিনী যেটাকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠিয়েছিল ভাগনার গ্রুপ, তার নেতা প্রিগোজিন ভাগে গেছে। তো তার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে মস্কোর অভিমুখে রওনা দিছিল। সেই সময় পুতিন বলছিল প্রিগোজিনের বিদ্রোহ পেছন থেকে ছুরির আঘাত, বলছিল না? হ্যাঁ, এবং বলছিলেন যে তিনি চূড়ান্ত শাস্তির বিহিত করবেন, বলছিল না? বলছিল। এরপরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রিগোজিন তার অগ্রযাত্রা থামাই দিচ্ছেন এবং তিনি বেলারুশে আশ্রয় নিছেন, বলছিল না? অথচ এই লুকাশেঙ্কোর কাছ থেকে আমরা জানলাম যে প্রিগোজিন লুকায় নাই, প্রিগোজিন বেলারুশে যায় নাই। লুকাশেঙ্কো জানালেন প্রিগোজিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছেন এবং তিনি হয়তো মস্কো বা অন্য কোনো স্থানের দিকে রওনা করতে পারেন। এরপর পরই রুশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেন্ট পিটার্সবার্গে প্রিগোজিনের আস্তানায় অভিযান চালাইছিল। অনেক কিছু মধ্যে $11 কোটি সমপরিমাণ অর্থ জব্দ করছিল। অবাক কাণ্ড হচ্ছে যে পুরো টাকাটা ফেরত দিয়ে দিছে প্রিগোজিনকে। শুধু তাই না, অনেকটা রহস্য সিনেমার মতো আমরা অবাক হয়ে দেখলাম যে মস্কোর ক্রেমলিনে পুতিন প্রিগোজিনের সাথে মিটিং করতেছে এবং সেখানে উপস্থিত প্রিগোজিনের মালিকানাধীন ভাগনার গ্রুপের কমান্ডাররা। কি তামসা! পুতিন যাকে বলছে প্রকাশ্যে পিছে ছুরি মারতেছে, বিশ্বাসঘাতক বলছেন, তাকে চরম দণ্ড দেবেন, হুমকি দিচ্ছেন, তারপরে তিনি কিছুই করতে পারেন নাই, কিছুই ছিঁড়তে পারেন নাই। উল্টা সে একই লোক এবং তার সাংকপাঙ্গদের সাথে বৈঠক করতেছেন। ইউক্রেন আক্রমণ করার সময় কি মেলা বাক্য দিছিল রাশিয়া, বলছিল যে 4 দিনের মধ্যে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে ফেলবে। অথচ 4 দিন তো গেছে, 4 সপ্তাহ গেছে, 4 মাস গেছে, 400 দিন পারায় গেছে। এখন 500 দিনের বেশি যুদ্ধ চলতেছে। রুশ বাহিনীর সাথে ভাড়াটে ভাগনার বাহিনী যুদ্ধ অবতীর্ণ হয়েছে, কিন্তু রাশিয়ার তুলনায় একটা ক্ষুদ্র শক্তির দেশ ইউক্রেনের সাথে তারা পাইরা উঠতেছে না। যুদ্ধক্ষেত্রে তো এই অবস্থা। আর আভ্যন্তরীণভাবে ভাগনার বিদ্রোহের পর পুতিনের ক্ষমতার ভিত্তি কিন্তু টলে গেছে। এখন কি হবে রাশিয়ায়? রাশিয়া চালায় পুতিন না, রাশিয়া চালায় অলিগার্ক, মানে মেলা বড় লোক যারা, তাদেরকে বলা হয় মেলা বড় লোক। এত বড় বড় লোক কিন্তু আর দুনিয়াত নাই, এদের বলা হয় অলিগার্ক, যাদের অর্থবিত্তের কোনো সীমা পরিসীমা নাই। তো যুদ্ধের পর পশ্চিমে স্যাংশন খাইয়া এই অলিগার্করা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। তো বাংলাদেশের হাসিনার অলিগার্ক যারা আছে না, তারাও একই ঘটনা ঘটবে। তো যুদ্ধের ফলাফল অনিশ্চিত হয়ে যাওয়ার পরে কবে যুদ্ধ শেষ হবে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য ইঙ্গিত না থাকায় তাদের ব্যাপক ধৈর্যচ্যুতি ঘটছে। এটাই প্রতিফলিত হয়েছে মস্কোতে ক্ষমতার টানাপোড়েনে। পুতিন প্রিগোজিনকে পিষে ফেলতে চাইছিল না, তার যদি সেটা করার ক্ষমতা থাকতো তাহলে সে সেটাই করতো।